দেখো, আজকে আমরা পড়ব তড়িৎদ্বার বিভব সংক্রান্ত নার্স সমীকরণ। তড়িৎদ্বার বিভব সংক্রান্ত নার্স সমীকরণ, এই বিজ্ঞানীর যে নাম নার্স, এটা তোমরা আগেই পড়েছো, যেখানে তড়িৎদ্বার বিভবটা কিভাবে উৎপন্ন হচ্ছে সেটা আমরা দেখেছিলাম। সেখানে কিন্তু এই নামটা তোমরা শুনেছো। এবার তখনই বলেছিলাম যে আমাদের পরে নেক্সট ইম্পর্টেন্ট যেটা জিনিস পড়তে হবে, নার্স সমীকরণ। এবার এই সমীকরণটা কেন পড়তে হবে সেটা বলার আগে তোমাদের তো মনেই আছে, তাও আমি আরেকবার বলে দিচ্ছি তড়িৎদ্বার বিভব কীভাবে উৎপন্ন হয়েছিল। দেখো, একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নেওয়া হয়েছে একটা পাত্রের মধ্যে। এবার এর মধ্যে যদি এমন ধাতু নিমজ্জিত করি যেটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণটার আয়ন আছে, মানে এই ধাতুটার আয়ন এই দ্রবণে আছে, যেমন জিঙ্ক সালফেট দ্রবণে যদি আমরা নিমজ্জিত করি, তখন কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে এর মধ্যে এই ধাতব যে তার পৃষ্ঠতল আর এই দ্রবণের সংযোগস্থলে একটা তড়িৎ দ্বিস্তর তৈরি হচ্ছে, যেটাকে আমরা তার জন্যই বিভব তৈরি হবে। অর্থাৎ একদিকে প্লাস একদিকে মাইনাস তৈরি হয়ে যাবে, পজিটিভ নেগেটিভ চার্জ বিপরীত আধান তৈরি হয়ে যাবে, এর ফলে একটা বিভব তৈরি হবে। এটাকেই বলা হয়েছিল তড়িৎদ্বার বিভব। এবার এই তড়িৎদ্বার বিভব কি, আমরা নার্স সমীকরণটা একটু পরে পড়ছি, তার আগে যে দেখে নিই এই যে বিভবটা তৈরি হচ্ছে, যে একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ, এর ফলে যে ধাতব দণ্ডকে কোনো দ্রবণে নিমজ্জিত করলে যে একটা বিভব উৎপন্ন হচ্ছে, এটা কি বিষয়ের ওপর নির্ভর করে। এক নম্বর যদি আমরা বলি কি বিষয়ের ওপর নির্ভর করে, না এই যে তড়িৎদ্বারটাকে এখানে নিমজ্জিত করার ফলে যে একটা রাসায়নিক বিক্রিয়া ঘটছে, সেখানে যে ধাতু বা যে আয়ন অংশগ্রহণ করছে তার কি প্রকৃতির ওপর, ধাতু বা আয়নের প্রকৃতির ওপর। 2 নম্বর, কার ওপর নির্ভর করছে তড়িৎদ্বার বিভবটা, মানে কার ওপর নির্ভরশীল, মানে কে নিয়ন্ত্রণ করে তড়িৎদ্বার বিভবের মানটাকে। এবার এই মানটা আর কার ওপর নির্ভর করে না, এই দ্রবণের গাঢ়ত্বের ওপর। এই যে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ, এই দ্রবণের গাঢ়ত্বের ওপর, আর 3 নাম্বার কি, উষ্ণতার ওপর। এই 3টে বিষয় দ্বারা নিয়ন্ত্রিত হয় এই তড়িৎদ্বার বিভবটা। এবার নার্স্টের সমীকরণটা কিসের জন্য আমরা পড়তে হবে, না নার্স্টের সমীকরণ দ্বারা আমরা নির্ণয় করতে পারবো আরেকটা বিষয়, যেটা এই 3টে বিষয়ের উপর তো নিয়ন্ত্রণ করে তড়িৎদ্বার বিভব। এবার এই তড়িৎদ্বার যখন একটা ধাতব দণ্ডকে তারই আয়ন সমন্বিত দ্রবণে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে যখন নিমজ্জিত করব, তখন এই বিভবের মান, যে কতটা বিভব উৎপন্ন হচ্ছে, যে পজিটিভ পোল নেগেটিভ পোল যে তৈরি হচ্ছে, তার ফলে কতটা মান উৎপন্ন হচ্ছে, বিভবটা কতটা, সেটা মানটা নির্ভর করে কার ওপর, না বিক্রিয়ায় অংশগ্রহণকারী উপাদানগুলির সক্রিয়তা বা সক্রিয় ভরের ওপর। মানে ধরো এখানে জিঙ্ক আর জিঙ্ক সালফেটের ক্ষেত্রে জিঙ্ক ইলেকট্রন ছেড়ে সলিউশনে চলে আসছে, তার মানে জিঙ্ক আর জিঙ্ক আয়ন বিক্রিয়ায় অংশগ্রহণ করছে, জিঙ্ক আর জিঙ্কের আয়ন এরা বিক্রিয়ায় অংশগ্রহণ করছে। এই যে যখন আমরা কোনো ধাতব দণ্ডকে তারই আয়ন সমন্বিত দ্রবণে নিমজ্জিত করেছি, তখন দেখা যাচ্ছে যে এই কতটা বিভব উৎপন্ন হচ্ছে সেইটা নির্ভর করছে, তার মানটা, অ্যাকচুয়াল মানটা কত হবে সেটা নির্ভর করছে যে ওই বিক্রিয়াতে, মানে তড়িৎদ্বার বিক্রিয়াটাতে কি ধাতু, মানে উপাদান ধাতুগুলির বিক্রিয়ায় অংশগ্রহণকারী উপাদান ধাতুগুলোর সক্রিয়তা বা সক্রিয় ভরের ওপর। এটা খুব ইম্পর্টেন্ট এই কথাটা। তো যে ধাতু, মানে বিক্রিয়ায় অংশগ্রহণ করে যে ধাতু বা উপাদান বলতে পারি, শুধু ধাতু তো অংশগ্রহণ করে না, সলিউশনের আয়নও আছে, বিক্রিয়ায় অংশগ্রহণকারী উপাদানগুলির সক্রিয়তা বা সক্রিয় ভরের ওপর। এবার এই উপাদানগুলির সক্রিয়তা, আমি টার্মটা লিখছি, সক্রিয়তা বা সক্রিয় ভরের ওপর নির্ভর করছে,
সক্রিয় ভর, এই সক্রিয়তা বা সক্রিয় ভর কথাটা তোমাদের কিন্তু জানা টার্ম। এটা তোমরা ক্লাস 11-এ পড়েছো, যেখানে তোমাদের কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের চ্যাপ্টার, ওই চ্যাপ্টারটার নাম ছিল বোধহয় ভৌত রাসায়নিক প্রক্রিয়ায় গঠিত সাম্যাবস্থা, এরম ধরনের নাম ছিল বোধহয়, বা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের চ্যাপ্টারে, সাম্যাবস্থার চ্যাপ্টারে কিন্তু এই সক্রিয় ভর টার্মটা তোমরা পেয়েছিলে। তাহলে এখানেও আমরা এই সক্রিয় ভরের ওপর নির্ভর করছে কে না, এই যে তড়িৎদ্বার বিভবের মানটা এই সক্রিয় ভরের ওপর নির্ভর করছে। উপাদানগুলোর মানে বিক্রিয়ায় অংশগ্রহণকারী উপাদানগুলির সক্রিয় ভর বা সক্রিয়তার ওপর নির্ভর করছে। এবার এই সক্রিয়তা বা সক্রিয় ভর সম্বন্ধে পরে আবার আসছে, কার সক্রিয়তা বা কার সক্রিয় ভর কেমন সেটা আমি বলে দেব। এবার এখানে নার্স সমীকরণ থেকে আমরা কি জানতে পারবো, এই যে তড়িৎদ্বার বিভবের মান কিভাবে সক্রিয়তা বা সক্রিয় ভরের ওপর নির্ভরশীল, বা সক্রিয়তা বা সক্রিয় ভর জানা থাকলে কিভাবে আমরা তড়িৎদ্বার বিভবের মানটা নির্ণয় করতে পারবো। সেই মান নির্ণয় করার জন্য যে সমীকরণটা আমাদের জানতে হবে সেটাই হচ্ছে নার্স সমীকরণ। অর্থাৎ নার্স সমীকরণ থেকে আমরা কোনো তড়িৎদ্বার বিভব নির্ণয় করতে পারবো, এবং এটা হচ্ছে তড়িৎদ্বার বিভবের সাথে সক্রিয়তা বা সক্রিয় ভরের একটা সম্পর্ক, সেটাকেই বলা হচ্ছে নার্স সমীকরণ। দেখো এবার এই নার্স সমীকরণটা আমরা কিভাবে নির্ণয় করতে হয় সেটা জানতে হবে না, শুধু ইকুয়েশনটা আমাদের মনে রাখতে হবে, এবং খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে অনেক রকম প্রশ্ন হয়। আমি এই নার্স সমীকরণটা শুরু করার আগে অনেক কিছু কথা বললাম, বারবার বললাম যাতে তোমাদের মনে থাকে। এবার যেটা আমরা পড়বো যে নার্স সমীকরণটা কীরম দেখতে বা সমীকরণটা কী সেটা জানার জন্য আমরা একটা ইকুয়েশন নিয়ে নেব, ইন জেনারেল একটা ইকুয়েশন, a প্লাস a b প্লাস b প্লাস ne c প্লাস c d প্লাস d। অর্থাৎ এখানে দেখো এ আর বি দুটো বিক্রিয়ক পদার্থ, এরা বিক্রিয়া করে সি প্লাস ডি উৎপন্ন করছে। আর এখানে এই ক্যাপিটাল এর আগে যেটা এ আছে সেটা হচ্ছে মোল সংখ্যা, এর মোল সংখ্যা, এটা বি এর মোল সংখ্যা বি, আর এন হচ্ছে ইলেকট্রনের মোল সংখ্যা, আর এই সিটা হচ্ছে এই যে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হচ্ছে, ক্যাপিটাল সিটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ, আর ডিটাও বিক্রিয়াজাত পদার্থ। এই ক্যাপিটাল সি এর মোল সংখ্যা হচ্ছে এই ছোটো হাতের যে সি লেখা হয়েছে, আর ক্যাপিটাল ডি এর মোল সংখ্যা হচ্ছে এই ছোটো হাতের ডিটা। তাহলে এটা একটা বিজারণ বিক্রিয়া লিখেছি। আর এই নার্স সমীকরণ থেকে আমরা সাধারণত বিজারণ বিভবই নির্ণয় করা হয়। তাহলে এই সমীকরণটা যদি এরম একটা সমীকরণ দেয়া থাকে, বিজারিত হয়েছে যেখানে এন ইলেকট্রন গ্রহণ করেছে এ প্লাস বি, তাহলে সেক্ষেত্রে নার্স সমীকরণটা দেখতে কেমন হবে তোমাদের শুধু সমীকরণটা মনে রাখতে হবে। ই ইজ ইকুয়াল টু ই নট মাইনাস আর টি বাই এন এফ এল এন, আমি বলে দিচ্ছি টার্মগুলো কোনটা কি, c to the power c d to the power d divided by a to the power a b to the power b। এটাই হচ্ছে নার্স সমীকরণ। এবার তাহলে সমীকরণটা এই ইটা কি, এই শুধু ই যেটা লিখেছি এটা হচ্ছে তড়িৎদ্বার বিভব, একটা নির্দিষ্ট তড়িৎদ্বারের তড়িৎদ্বার বিভব। আমি যখন উদাহরণ জিঙ্ক লিখেছি, তাহলে জিঙ্কের ক্ষেত্রে যদি ধরি তাহলে এটা জিঙ্কের তড়িৎদ্বার, কপার ধরলে কপার তড়িৎদ্বার, একটা নির্দিষ্ট তড়িৎদ্বারের তড়িৎদ্বার বিভবের মান হচ্ছে ই। আর ই নট যেটা মাথায় জিরো দেওয়া আছে, ই নট, এটা হচ্ছে প্রমাণ তড়িৎদ্বার বিভব। এই প্রমাণ তড়িৎদ্বার বিভব এটাও কার, যে মানে এই যে নির্দিষ্ট তড়িৎদ্বার নিয়েছি তারই প্রমাণ তড়িৎদ্বার বিভব। এটা হচ্ছে শুধু তড়িৎদ্বার বিভব, আর এটা হচ্ছে প্রমাণ তড়িৎদ্বার বিভব। প্রমাণ তড়িৎদ্বার বিভবটা আমরা পরে ডিটেলসে ভালো করে পড়বো, এখন শুধু টার্মটা জেনে রাখো, প্রমাণ তড়িৎদ্বার বিভব হচ্ছে ই নট। আর তো তোমরা প্রত্যেকেই জানো এটা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক। টি হচ্ছে, কারণ তড়িৎদ্বার বিভবের মান টেম্পারেচারের ওপর নির্ভর করে, টি হচ্ছে কেলভিন স্কেলে তাপমাত্রা, এন হচ্ছে ইলেকট্রনের মোল সংখ্যায় যে এন, আর এফ হচ্ছে ফ্যারাডে যেটার মান হচ্ছে 96,500 কুলম। এটা তোমরা জানো, এফ এর মান হচ্ছে 96,500 কুলম, সি লিখতে পারো
শুধু সি কুলমকে সি দ্বারা 500 কুলম এটার মান। আর এই যে সি এর মাথায় যে সি, এই যে যেটাকে এইটা এ ব্র্যাকেটের মধ্যে যেগুলো লিখেছি এ বি সি ডি, এটা হচ্ছে উপাদান। তার মানে এ বি বিক্রিয়া করে সি ডি উৎপন্ন করছে একটা ধরো নির্দিষ্ট একটা বিক্রিয়ায়। সেক্ষেত্রে তার মানে এই এ বি সি ডি হচ্ছে সক্রিয় ভর, উপাদানগুলোর সক্রিয় ভর। আর এটা হচ্ছে সক্রিয় ভর বা সক্রিয়তাও বলতে পারি। সক্রিয় ভর বা সক্রিয়তাকে সক্রিয়তা হচ্ছে অ্যাক্টিভিটি, আর সক্রিয় ভর মানে অ্যাক্টিভ মাস, এইভাবেও বলা যেতে পারে অ্যাক্টিভ মাস বা সক্রিয় ভর। আর এখানে দেখো এবার যদি কোনো একটা দ্রবণ হয়, এবার এই সক্রিয়তা বা সক্রিয় ভর বলতে আমরা কোন জিনিসটাকে ধরবো কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায়। আর এই মাথায় যেটা আছে মানে ঘাতে যেটা আছে সেটা হচ্ছে তাদের মোল সংখ্যা। এই যে দেখো এ এর মোল সংখ্যাটা মাথায় চলে গেছে, ঘাতে চলে গেছে, সরি এটা বিটা এখানে হবে, বি এর মোল সংখ্যাটা তার ঘাতে চলে গেছে, সি এর মোল সংখ্যাটা তার ঘাতে চলে গেছে, ডি এর মোল সংখ্যাটা তার ঘাতে চলে গেছে। তাহলে এইভাবে আমরা একটা যে কোনো একটা ইকুয়েশন যদি দেয়া থাকে সেখান থেকে আমরা তো মানে নার্স ইকুয়েশন দ্বারা যেটা তড়িৎদ্বার বিভব, যেটা মেনলি বিজারণ বিভব, সেটা আমরা এই সমীকরণ থেকে নির্ণয় করতে পারবো। যদি আর এর মান তো আমাদের জানা, টি এর মান যদি বলে দেয় বা এই প্রমাণ তড়িৎদ্বার বিভব যদি বলে দেয়, তাহলে আমরা কিন্তু কোনো একটা ইকুয়েশন থেকে এইগুলো নির্ণয় এই মানে তড়িৎদ্বার বিভবের মানটা নির্ণয় করতে পারবো। এবার দেখো তাহলে আমরা দেখলাম কিভাবে প্রমাণ তড়িৎদ্বার বিভব সক্রিয়তার সাথে সম্পর্কিত। এবার এই সক্রিয়তা বা সক্রিয় ভরটা কোন পদার্থের ক্ষেত্রে কোনটাকে ধরা হবে সেটা আমরা এবার একটু জেনে নিই। যদিও তোমরা জানো তাও আমি বলে দিচ্ছি। যদি কোনো একটা পদার্থ কঠিন পদার্থ হয়, বিশুদ্ধ কঠিন পদার্থ, ধরো লোহার দণ্ড, তামার দণ্ড, আমরা তো পদার্থ 3 প্রকার জানি, কঠিন, তরল, গ্যাসীয়, আর একটা দ্রবণ থাকে আমাদের যখন তো আমরা করছি এই তড়িৎদ্বার বিভব নির্ণয় করছি, সেটা পরে আসছি। কঠিন পদার্থের ক্ষেত্রে তার সক্রিয় ভরকে কত ধরা হয়, এটা আমরা সক্রিয় ভর নির্ণয় করছি, এগুলো মনে রাখতে হবে। সক্রিয় ভর, কার সক্রিয় ভর কোনটা হচ্ছে কার সক্রিয় ভর। যে কোনো কঠিন পদার্থ, সেটা তামা হোক, রূপো হোক, সোনা হোক, তাদের কঠিন পদার্থের সক্রিয় ভরের মান কত হবে 1। কারণ যে কোনো একটা পদার্থ কিন্তু মানে লোহার দণ্ড মানে কি, সেটা পুরোটাই লোহা দ্বারা গঠিত, তাই সেটাকে পুরোটাই এক ধরে নেওয়া হয়েছে। তোমরা যখন ছোটোবেলায় অঙ্ক করতে আমরা ধরে নিতাম সম্পূর্ণ কাজ সমান এক অংশ, অর্থাৎ পুরো কাজটাকে আমরা এক ধরে নিচ্ছি। অর্থাৎ যেহেতু এই লোহাটা পুরোটাই, লোহার দণ্ডটা পুরোটাই লোহা দিয়ে গঠিত, তার মানে পুরো উপাদানটাই লোহায় পূর্ণ, তাই জন্য তার সক্রিয় ভরকে এক ধরে নেওয়া হচ্ছে। এবার বিশুদ্ধ তরলের ক্ষেত্রেও, ধরো জল, শুধু জল আছে, অন্য কোনো বিশুদ্ধ তরল আছে, সেক্ষেত্রেও তার বিশুদ্ধ তরল মানে তাতে জল ছাড়া আর কিছুই নেই, তার সক্রিয় ভরকেও কত ধরা হবে 1 ধরা হবে। অর্থাৎ এই যে সমীকরণটা, এই সমীকরণে যদি এখানে কোনো তরল পদার্থ মানে বিক্রিয়াজাত পদার্থ বা বিক্রিয়ক পদার্থ কোনো কঠিন থাকে বা তরল থাকে, তার সক্রিয় ভরের জায়গায় আমরা কি লিখে দেবো 1 লিখতে হবে আমাদেরকে। এই জন্য সক্রিয় ভর কার কোনটা সেটা একটু জেনে রাখতে হবে। তাহলে প্রথমে তো এর নার্স সমীকরণটা জানতে হবে, সমীকরণটা শুধু মনে রাখতে হবে কি সমীকরণটার কোন টার্মটা কি সেটা মনে রাখবে। আর এবার আমরা যেটা পড়ছি সক্রিয় ভর সম্পর্কে পড়ছি। বিশুদ্ধ তরল হলো, কঠিন পদার্থ হলো বিশুদ্ধ তরল। এবার গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে সক্রিয় ভর মানে কত, তার আংশিক চাপ, এই কথাটাও তোমরা কিন্তু পড়েছো। আংশিক চাপই হচ্ছে আংশিক চাপ, গ্যাসের আংশিক চাপটাই হচ্ছে তার কিন্তু সক্রিয় ভর, আংশিক চাপ। যেমন যদি বলি হাইড্রোজেনের আংশিক চাপ, এইভাবে লেখা হতো, পি নিচে সাফিক্সে পি, এইভাবে লেখা হয়। আংশিক চাপই হচ্ছে তার সক্রিয় ভরের সমান। আর দ্রবণের ক্ষেত্রে তার লঘু দ্রবণের ক্ষেত্রে বিশেষ করে তার মোলার গাঢ়ত্বই কিন্তু, তার গাঢ়ত্ব বা মোলার গাঢ়ত্ব হচ্ছে তার সক্রিয় ভর। গাঢ়ত্ব আমি শুধু লিখে রাখলাম।
গাঢ়ত্ব, দ্রবণের গাঢ়ত্বটাই হচ্ছে তার সক্রিয় ভরের সঙ্গে সমান। অর্থাৎ এখানে এই যে আমরা ব্র্যাকেটের মধ্যে এইটা লিখেছি, এটা কি পদার্থ আমরা জানি না, এটা ইন জেনারেল একটা সমীকরণ দিয়েছি। এবার সেটা যদি দ্রবণ হয় সেক্ষেত্রে সেটার গাঢ়ত্বটাকে এখানে প্রকাশ করবে। সেটা যদি গ্যাসীয় পদার্থ হয় তখন তার আংশিক চাপ লিখতে হবে। এবার যেটা কঠিন পদার্থ হয় সেখানে 1, বিশুদ্ধ তরল পদার্থ হলে সেখানে 1 লিখতে হবে। এইভাবে যে কোনো আমরা সমীকরণের নার্নস্ট ইকুয়েশন লিখতে পারবো। আর সেখান থেকে যে তড়িৎদ্বার বিভব, তড়িৎদ্বার বিজারণ বিভব সেটা কিন্তু নির্ণয় করতে পারবো এই সমীকরণ থেকে। কেন বিজারণ? দেখো এই বিক্রিয়াটা ইলেকট্রন গ্রহণ করেছে, যে বিক্রিয়ায় ইলেকট্রন গৃহীত হয় তাকে আমরা কি বিক্রিয়া বলি? বিজারণ বিক্রিয়া। তাহলে নার্নস যে সমীকরণটা বার করেছিলেন সেটা কিন্তু বিজারণ বিভব বার করেছিলেন। তাই আমরা নার্নস ইকুয়েশন থেকে যখন বলা হবে তড়িৎদ্বার বিভব নির্ণয় করো, তখন কিন্তু আমরা বিজারণ বিভবই নির্ণয় করছি। এবার দেখো আমরা যেটা লিখেছি নার্নস ইকুয়েশন E=E0 - RT/NF, ln কনসেন্ট্রেশন অফ C, তার মাথায় C মানে অ্যাক্টিভ ভর, যেটা অ্যাক্টিভিটি বা অ্যাক্টিভ মাস যেটা আমরা বলছি, সেটা সেই বিক্রিয়াজাত পদার্থেরগুলো ওপরে, বিক্রিয়ক পদার্থেরগুলো নিচে আছে। এবার এটা যদি আমরা ln এর বদলে লগে নিয়ে যাই তাহলে এখন সমীকরণটা দেখতে কেমন হবে? নার্নস ইকুয়েশনটা দেখো, E=E0 - RT/NF 2.303। আচ্ছা, ln থেকে লগে করতে হলে 2.303 দ্বারা গুণ করতে হয়। আমি 2.303টা আগে লিখে দিই তাহলে সুবিধা হবে। 2.303 RT/NF, তখন সেটা হয়ে গেল লগ। এবার এই নর্মাল যেটা ছিল এইটা লিখে দেব, C এর মাথায় C, D এর মাথায় D, ঘেঁষাঘেঁষি হয়ে যাচ্ছে এখানে, A এর মাথায় A, B এর মাথায় B। এটা হয়ে যাচ্ছে যখন আমরা lnকে লগে নিয়ে যাচ্ছি। আচ্ছা, এই পর্যন্ত আমরা আসতে পারি। যদি নার্নস ইকুয়েশন লিখতে বলা হয় সরল করে এখান পর্যন্ত আসতে পারি। আর আরেকটা করা যায় যে যদি উল্লেখ করে দেয় টেম্পারেচার, যদি বলে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নার্নস ইকুয়েশন কত হবে, আমরা 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এই টেম্পারেচারে নার্নস ইকুয়েশনটার মানটা কত হবে? সেক্ষেত্রে আমরা জানি T= কত? 25 + 273, তাই তো? 273 মানে 298, এইটা 298 কেলভিন হয়ে যাচ্ছে। এবার মানগুলো বসিয়ে দাও, তার মানে E= আমরা কি পেয়ে যাব? E0 - 2.303। সব মানগুলো যদি বসিয়ে দিই যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নার্নস ইকুয়েশনটার মানটা আরও সরল ফর্মে একটা চলে আসবে। দেখো আর এর মান আমরা জানি 8.314 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স। আর টেম্পারেচার ওপরে আছে, টেম্পারেচার মান 298 কেলভিন। আর নিচে আছে এন এর মানটা তো ফিক্সড না, এন তো পরিবর্তনশীল, এন এর মান লিখবো না। এফ এর মান হচ্ছে 96,500 কুলম। 500 কুলম, কুলমকে সি দ্বারা প্রকাশ করা হয়, আমি আর কুলম লিখলাম না। এবার বাকি যা টার্মটা আছে সেই টার্মটাই হবে, অর্থাৎ এইটা লগ, এই যে এইটা C⁻C, D⁻D, A⁻A, B⁻B। এইটা আমরা শুধু এইটুকু টার্মটাকে আলাদা করে নিয়েও ক্যালকুলেশন করে নিতে পারতাম, তাও একসাথে আমি লিখে দিলাম। এইবার দেখো এই E0 এই মানটাকে আমরা ক্যালকুলেশন করলে যেটা বেরোবে সেটা হচ্ছে 0.059/n, অর্থাৎ -0.059। তোমরা যদি ক্যালকুলেশন করো ক্যালকুলেটারে অবশ্যই করবে, n log C⁻C, D⁻D, A⁻A, B⁻B। এটা হচ্ছে এই এতদূর পর্যন্ত আমরা আসতে পারি যদি আমাদের বলে দেয়া থাকে যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নার্নস ইকুয়েশনটি লিখো, তখন আর আমরা এই যে এতগুলো RT/NF এর মানটা তখন হয়ে যাচ্ছে RT/F এর মান হয়ে যাচ্ছে তখন কিন্তু ক্যালকুলেশন করে 0.059।
আর এনের মান তো আমরা বিক্রিয়া থেকে পাবো, তাহলে এটা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই মানটা বেরোচ্ছে। তাহলে এইটা মনে রাখতে হবে তোমাদের, আর এই দুটো সমীকরণটা মনে রাখবে, এটা এলএন দ্বারা আর এটা হচ্ছে লগ দ্বারা। এই যে এইটা ভিজিবিজি হয়ে গেছে, এই তিনটে সমীকরণ মনে রাখবে, যেরম চাইবে সেরম দিয়ে দেবে, সেরম তোমরা নির্ণয় করতে পারবে। যে কোনো সমীকরণ দিয়ে দিলে তোমরা এরমভাবে তার নার্স ইকুয়েশনটা নির্ণয় করতে পারবে। অর্থাৎ নার্স ইকুয়েশন থেকে আমরা কি নির্ণয় করছি, বিজারণ বিভব, তড়িৎদ্বারের বিজারণ বিভব নির্ণয় করছি। আর বিজারণ বিভবকে কি দ্বারা প্রকাশ করা হয় তোমরা দেখেছো আগের ভিডিওতে, ই এর পাশে কি লেখা হয়, ই রেড, রিডাকশান, ই রেড। এখানে ইন জেনারেল বলে আমি আর কিছু লিখছি না, কিন্তু যখন কোনো বিক্রিয়াকে থেকে আমরা নার্স ইকুয়েশন নির্ণয় করব, সেক্ষেত্রে এরকম ই রেড দ্বারা নির্ণয় করব। তাহলে এবার আমরা উদাহরণ দেখে নিই যে কিভাবে নার্স ইকুয়েশন লিখতে হয়। কোনো ইকুয়েশন বা কোনো সমীকরণ দেয়া থাকলে সেক্ষেত্রে সেখান থেকে কি করে নার্স ইকুয়েশন লেখা হয় তার কতগুলো উদাহরণ দেখে নিই, তাহলে তোমাদের বুঝতে আরও সহজ হবে। দেখো আমি একটা ইকুয়েশন নিয়ে নিয়েছি, জিঙ্ক 2+, দুটো ইলেকট্রন গ্রহণ করে জিঙ্কে পরিণত হয়েছে। আর এখানে স্টেটগুলো দেওয়া আছে, জিঙ্ক 2+-এর পাশে অ্যাকোয়া মানে এটা দ্রবণে আছে, কিন্তু সলিউশনে আছে। আর জিঙ্কের পাশে এস লেখা আছে মানে এটা কঠিন পদার্থ, সলিড। তাহলে আমরা যদি নার্স ইকুয়েশন বা যেটাকে প্রমাণ তড়িৎদ্বার প্রমাণ নয়, তড়িৎদ্বার বিজারণ বিভব এই ক্ষেত্রে নির্ণয় করা হয় নার্স ইকুয়েশন থেকে। যদি বলে দেওয়া হয় এরকম একটা বিক্রিয়া দিয়ে দিল যে নার্স ইকুয়েশন নির্ণয় করো বা নার্স ইকুয়েশন লেখো, নর্মাল বললে নর্মাল পর্যন্ত করবে, আর যদি 25 ডিগ্রি সেন্টিগ্রেড উল্লেখ করা থাকে তাহলে 25 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত যেভাবে আমরা করলাম সেইভাবে করে যেতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি এক্ষেত্রে, যেহেতু দেখো জিঙ্ক 2+ দুটো ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে এখানে বিজারণ ঘটছে। তাহলে আমরা লিখব ই রেড মানে রিডাকশান হচ্ছে, E0 রেড, এটা হচ্ছে প্রমাণ বিজারণ বিভব, তড়িৎদ্বারের প্রমাণ বিজারণ বিভব, আর এটা শুধু বিজারণ বিভব। এটার পরে আবার ডিটেলসে আমরা পড়বো, এটার মান কী বা কীভাবে নির্ণয় করা হয় বা এই জিনিসটা কী সেটা আমরা পরে পড়বো। এবার মাইনাস RT বাই, এখানে n এর মান কত, 2, যেহেতু দুটো ইলেকট্রন গৃহীত হচ্ছে n এর মান 2, তাহলে আমি একদম লিখে দিলাম 2F। এবার প্রথম আমরা ln দিয়েই করছি, ln, তাহলে যেটা হচ্ছে সক্রিয়তা জিঙ্ক Zn এর সক্রিয়তা, তাহলে ব্র্যাকেটের মধ্যে Zn আর নিচে Zn2+, এটা হয়ে গেল। এটা নার্স ইকুয়েশন নর্মাল যেটা আমরা প্রথম শিখেছিলাম সেটা পড়ে লিখে নিলাম। এবার lnকে লগ করতে হলে তাহলে 2.303 সেক্ষেত্রে হয়ে যাবে। আর এখানে জিঙ্ক, এই যে জিঙ্ক থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে মানে এটা জিঙ্কের সক্রিয়তা, আর এটা জিঙ্ক 2+-এর সক্রিয়তা, জিঙ্ক 2+-এর সক্রিয়তা। আর দেখো এটা জিঙ্ক Zn, যেটা এই জিঙ্কের সক্রিয়তা, যেহেতু জিঙ্ক একটা কঠিন পদার্থ, কঠিন পদার্থের সক্রিয়তা আমরা কি পড়েছিলাম, 1, তাহলে এটা কি হয়ে যাবে, জিঙ্কের সক্রিয়তা এখানে 1 হবে, মানে এইটার জায়গায় আমরা 1 লিখতে পারবো। আর এই জিঙ্ক 2+-এর ক্ষেত্রে যেহেতু এটা দ্রবণে আছে, সলিউশনে আছে, সেক্ষেত্রে তার গাঢ়ত্বই হচ্ছে তার সক্রিয়তা। গাঢ়ত্ব তো আমাদের বলে দেওয়া নেই, তাহলে এটাই কিন্তু গাঢ়ত্বকে প্রকাশ করছে। থার্ড ব্র্যাকেটের মধ্যে জিঙ্ক 2+ মানে এটা গাঢ়ত্বকে প্রকাশ করছে। তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াবে দেখো, ই রেড ইজ ইকাল টু E0 রেড 2.303 মাইনাস 303 RT বাই 2F লগ, তাহলে এটা 1 হয়ে যাবে, 1 বাই Zn2+, থার্ড ব্র্যাকেটের মধ্যে লগ হয়ে গেল। এইবার যদি 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নির্ণয় করতে বলা হয়, যে 25 ডিগ্রি, আর এখানে একটু ব্র্যাকেটে লিখে দেবে যেহেতু এটা ইজুগাল টু কি 1, কঠিন পদার্থ তাই তার সক্রিয়তা হচ্ছে 1, তাই জন্য উপরটায় কি হয়ে গেছে 1 লিখে দিয়েছি আমরা। এবার তাহলে এখান থেকে আমরা যদি 25 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে 25 ডিগ্রি T ইজুগাল টু যখন 25 ডিগ্রি সেন্টিগ্রেড,
টি লিখবো না, ছোটো হাতের টি লিখি, কারণ বড় হাতের টি মানে ক্যালভিন স্কেলে টেম্পারেচার বোঝাচ্ছে। টি ইজ ইকুয়াল টু যখন 25 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন হচ্ছে তাহলে এই ই রেডটা ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে, E0 রেড। তখন এটা কি হয়ে যাবে, এই পুরো মানটা মানে আর এর মান বসালে, এফ এর মান বসালে, টি এর মান বসালে, তখন সেটার মান কি হয়ে যাবে 0.059/2। টুটা ইলেকট্রনের সংখ্যা, ইলেকট্রনটা সেখানে ক্যালকুলেশন করা হয়নি, তাই টুটা নিচেই রেখেছি আমি। আর লগ 1/Zn 2 প্লাস থার্ড ব্র্যাকেটের মধ্যে। এবার তোমরা লগের অঙ্ক করেছো নিশ্চয়ই ম্যাথসে। দেখো লগের এই যে নিচের টার্মটা যদি আমরা ওপরে তুলি তখন এটা কি হয়ে যায়, পজিটিভ হয়ে যায়। সেটা আরেকটু করে নিতে পারো সরল, না করলেও কোনো অসুবিধে নেই, তাও করে দিচ্ছি আমি। এটা প্লাস হয়ে যাবে, এটা যখন ওপরে উঠে যাবে, তাহলে 0.059/2 লগ Zn 2 প্লাস ই রেড। তাহলে এটা হয়ে গেল যে বিক্রিয়াটা আমাদের দিয়েছিল তার নার্স ইকুয়েশন। মেনলি এটা আমাদের একদম জানা, যদি 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বলে দেওয়া থাকে তখন এটা একদমই বসিয়ে দেবে, মানটা মনে রাখবে 0.059 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, আর সেটাকে এন দ্বারা, ইলেকট্রনের সংখ্যা দ্বারা, ইলেকট্রনের সংখ্যা এখানে 2, তাই 2 দ্বারা ভাগ করা হয়েছে। এইভাবে আমরা যে কোনো সমীকরণের নার্স ইকুয়েশন বার করতে পারবো। আবার অঙ্ক দিয়ে দিতে পারে, ধরো এরকম একটা দিয়ে দিল, সেখান থেকে এর মানটা দিয়ে দিল, E0 রেডের মান দেওয়া হয়েছে, এখানে গাঢ়ত্বের মান বলে দেওয়া হয়েছে, তখন তোমাকে বললো যে ওই তড়িৎদ্বারটির বিজারণ বিভবের মান নির্ণয় করো, তখন এই ই রেডের মান তুমি নির্ণয় করতে পারবে এই সমীকরণ থেকে। এই ধরনের বিভিন্ন রকম অঙ্ক কিন্তু তোমাদের পড়তে পারে। তাহলে একটা ইকুয়েশন দেখলাম, এবার সেকেন্ড ইকুয়েশন আমরা দেখে নেব। আচ্ছা, এবার সেকেন্ড আরেকটা ইকুয়েশন নিয়ে নিয়েছি। তাহলে দেখো এখানে একটা জিঙ্ক নিয়েছি, জিঙ্কটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2 প্লাস আয়নে পরিণত হচ্ছে। তাহলে এটা কিন্তু ইলেকট্রন গৃহীত হচ্ছে না, ইলেকট্রন বর্জিত হচ্ছে। এতক্ষণ আমরা দুটো ইকুয়েশন নর্মাল, প্রথম আমরা নার্স ইকুয়েশন লিখেছিলাম একটা ইন জেনারেল ইকুয়েশন থেকে, সেখানেও বিজারণ ঘটছিল। আর দ্বিতীয় যে বিক্রিয়াটা করলাম, ওই যে জিঙ্কের বিক্রিয়া, জিঙ্ক ইলেকট্রন গ্রহণ করে, জিঙ্ক 2 প্লাস ইলেকট্রন গ্রহণ করে জিঙ্ক ধাতুতে পরিণত হচ্ছে, সেটাও বিজারণ বিক্রিয়া। কিন্তু এটা হচ্ছে জারণ বিক্রিয়া ঘটছে, দেখো ইলেকট্রন বর্জিত হচ্ছে। তাহলে এই ইলেকট্রন যদি বর্জিত হয় সেক্ষেত্রে কিন্তু বিজারণ বিভব হবে না, জারণ বিভব হবে। আর জারণ বিভবকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি, অক্সিডেশন, তাই জন্য অক্স দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তাহলে এক্ষেত্রে নার্স ইকুয়েশন অনুযায়ী অক্সের মান কত হবে, E0 অক্স মাইনাস RT। এখানেও দেখো ইলেকট্রনের সংখ্যা কত, 2, তাই 2F ln জিঙ্ক 2 প্লাস, ওপরে জিঙ্ক 2 প্লাস যাবে যেহেতু বিক্রিয়াজাত পদার্থ হচ্ছে জিঙ্ক 2 প্লাস, মানে যেটা উৎপন্ন হচ্ছে, আর নিচে জিঙ্ক। এক্ষেত্রেও একই রকম, যেহেতু এই অ্যাক্টিভিটি অফ জিঙ্ক সক্রিয়তা বা অ্যাক্টিভিটি কত জিঙ্কের 1, তাই এটা এই মানটা হয়ে যাবে 1। তার মানে আমরা লিখতে পারি E0 অক্স ইজ ইকুয়াল টু E0 মানে E0 অক্স মাইনাস RT বাই 2F ln জিঙ্ক 2 প্লাস। ব্র্যাকেটে লিখে দাও, যেহেতু এটার অ্যাক্টিভিটি হচ্ছে কত 1, বিশুদ্ধ ধাতু তাই জন্য তার সক্রিয়তা হচ্ছে, বিশুদ্ধ ধাতু তাই জন্য তার সক্রিয়তা হচ্ছে 1। এবার যদি বলা হয় 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সক্রিয়তা কত, তাহলে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, আমি আর এলএনটাকে লগ করি না, তোমরা করে নিতে পারো, তখন 2.303টা আগে চলে আসবে। 25 একবারেই আমি করে দিচ্ছি যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, এবং এটাকে লগ করে যে মানটা আসবে সেটা তখন কি হয়ে যাবে, অক্স ইজ ইকুয়াল টু E0 অক্স বা E0 অক্স মাইনাস 0.059/2 লগ অ্যাক্টিভিটি অফ জিঙ্ক 2 প্লাস। এইটা এই এত দূর পর্যন্ত আমরা আসতে পারি। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি উল্লেখ করে দেওয়া থাকে তবেই তুমি কিন্তু এটা লিখতে পারবে, আর যদি কিছু বলে দেওয়া না থাকে তখন তোমাকে এত দূর পর্যন্ত লিখলে, বা এটাকে শুধু লগ করে লগে নিয়ে যেতে পারো, তখন এখানটায় লগ করলে তখন এখানে 2.303 হয়ে যাবে। তাহলে আমরা দুটো সমীকরণের বার করে নিলাম। এবার এখানে আমরা যে দুটো পদার্থ নিয়েছি দুটোই ধাতু নিয়েছি।
এবার যদি আমরা গ্যাসীয় পদার্থ নিই, সেক্ষেত্রে ধাতু নিয়েছি আর সলিউশন পেয়েছি সেখান থেকে। এবার যদি আমরা এমন পদার্থ নিলাম যেখানে গ্যাসীয় পদার্থ আছে, সেক্ষেত্রে ইকুয়েশনগুলো কেমন দেখতে হবে। এখানে দেখো দেখো 2H+ মানে হাইড্রোজেন আয়ন দুটো ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। আর এখানে দেখো H+ আয়ন দুটো ইলেকট্রন গ্রহণ করেছে, তার মানে কি এক্ষেত্রেও বিজারণ ঘটছে, তাই এটাও বিজারণ বিভবই আমাদের নির্ণয় করতে হবে। অর্থাৎ এক্ষেত্রেও আমরা পাবো ই রেড রিডাকশান ইজিক্যাল টু কি E0 রেড মাইনাস কী হবে RT/NF, RT/N মানে দুটো ইলেকট্রন গ্রহণ করছে, N এর মান ইলেকট্রনের মানে এটা N হচ্ছে ইলেকট্রনের মোল সংখ্যা 2 F। এবার LN কি এই যে বিক্রিয়াজাত পদার্থ, এখানে হাইড্রোজেন যেটা গ্যাসীয় পদার্থ, আর আমরা বলেছিলাম হাইড্রোজেনের ক্ষেত্রে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে তার সক্রিয়তা কত হবে, তার আংশিক চাপের সমান হবে। তাই আমরা এটাকে লিখব, আংশিক চাপকে এইভাবে রিপ্রেজেন্ট করা হয় pH2, এইভাবে রিপ্রেজেন্ট করা হয়, তোমরা পড়েছো আগে অলরেডি। pH2 লিখলাম। আর এটা হচ্ছে দ্রবণে আছে, তার মানে এটার H+। এবার এর আগে 2 আছে, যদি মোল সংখ্যা থাকে যেটা, সেটা হবে তার কোথায়, মাথায় যাবে ঘাতে, তার মানে এটা হচ্ছে H+ এর মাথায় 2 মানে স্কোয়ার হয়ে গেল। তাহলে এটা হচ্ছে সমীকরণ দাঁড়ালো। আর এটা হচ্ছে আংশিক চাপ, pH2 হচ্ছে হাইড্রোজেনের আংশিক চাপ, যেহেতু এটা হাইড্রোজেনটা হচ্ছে গ্যাসীয় পদার্থ। তাহলে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রেও কীভাবে আমাদের যে নার্স ইকুয়েশনটা লিখতে হয় সেটা আমরা জেনে নিলাম। এবার যদি বলা হয় 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কীরকম হবে দেখতে নার্স ইকুয়েশনটা, সেক্ষেত্রে আমরা লিখতে পারি 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, সেক্ষেত্রে কী হচ্ছে উষ্ণতায় কী হবে, ই রেড ইজিক্যাল টু E0 রেড কী হবে মাইনাস 0.059/2 লগ আংশিক চাপ হচ্ছে হাইড্রোজেনের আংশিক চাপ বাই H+ এর স্কোয়ার। এইটাই, আর কিছু করতে পারি না, এতদূর পর্যন্তই রাখতে পারি। তাহলে এটা হয়ে গেল এই বিক্রিয়াটার ক্ষেত্রে নার্স ইকুয়েশন পেয়ে গেলাম আমরা এইটা। দেখো এতক্ষণ ছোট ছোট বিক্রিয়া নিচ্ছিলাম, এবার একটা বড় বিক্রিয়া নিয়েছি। যে কোনো বিক্রিয়ায় তোমরা এইভাবে করতে পারবে, নার্স ইকুয়েশন নির্ণয় করতে পারবে। দেখো MnO4- যেটা অ্যাকোয়া মানে সলিউশনে আছে এই আয়নটা, 8H+ অ্যাকোয়া, এই সাইনগুলো এইগুলো তোমাদের মনে রাখতে হবে, তবেই বুঝতে পারবে কোনটা সলিড, কোনটা লিকুইড, কোনটা গ্যাসীয় এবং কোনটা দ্রবণে আছে। এটা অ্যাকোয়া মানে এটা দ্রবণে আছে। 5e 5টা ইলেকট্রন নিয়েছে, এটার দ্বারা আমরা +5e মানে কি বিজারণ বিক্রিয়া, ইলেকট্রন গৃহীত হয়েছে এদের দ্বারা। এবার এখানে দেখো Mn2+ অ্যাকোয়া মানে এটা হচ্ছে দ্রবণে আছে, +4H2O L মানে এটা বিশুদ্ধ জল উৎপন্ন হয়েছে, তার সাথে কোনো মিক্সড নেই, তাহলে 4H2 এটা হচ্ছে বিশুদ্ধ লিকুইড। তাহলে এক্ষেত্রে আমরা যেহেতু বিজারণ ঘটছে, তার মানে এক্ষেত্রে আমাদের বিজারণ বিভব উৎপন্ন হবে। ই রেড ইজিক্যাল টু আমরা লিখতে পারি E0 রেড মাইনাস RT/N এর মান কত 5, F হচ্ছে ফ্যারাডে। আর এবার LN এক্ষেত্রে বিক্রিয়াজাত পদার্থ কী কী, Mn2+, কোনো মোল সংখ্যা নেই, প্লাস বলছি গুণ হবে H2O, তার মাথায় 4, যেই 4টে আছে মোল সংখ্যা, 4টে H2O অণু আছে, তাই তার মাথায় হয়ে গেল 4। এবার নিচে কি আসছে দেখো, MnO4- থার্ড ব্র্যাকেটের মধ্যে H+, তার মাথায় 8। এবার দেখো এই যে এতগুলো জিনিস লিখলাম, এর মধ্যে H2Oটা হচ্ছে বিশুদ্ধ লিকুইড, তাই জন্য বিশুদ্ধ তরল, তার জন্য এর সক্রিয়তা 1 হবে। আর বাকি এইগুলো সবই কিন্তু সলিউশনে আছে দ্রবণে, তাই এগুলো যেরম আছে অ্যাজ ইট ইজ গাঢ়ত্ব, এইটা দ্বারা গাঢ়ত্বই প্রকাশ করছে, তাই গাঢ়ত্ব থেকে যাবে যা ছিল তাই। এবার যদি তাহলে আমরা 25 ডিগ্রি সেন্টিগ্রেড, আচ্ছা নর্মাল লিখে নিই, তাহলে এটা সরল হয়ে দাঁড়াচ্ছে কত, ই রেড ইজিক্যাল টু E0 রেড মাইনাস RT/5F
ln, তার মানে এটা 1, Mn2+ থেকে যাচ্ছে শুধু নিচে MnO4 মাইনাস আর H+ এর মাথায় 8 এখানে লিখে দেবে, যেহেতু H2 এর ক্ষেত্রে কি এত H2 = 1, না সক্রিয়তা 1, লিকুইড, বিশুদ্ধ লিকুইড, তাই জন্য আগেই আমরা জানি। এবার যদি বলা হয় 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কত হবে, উষ্ণতায় 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার সমীকরণটা দাঁড়াবে, দেখো E red = E0 red, এটা সরি মাইনাস কী হবে 0.059 বাই 5, এখানে 5 দিয়ে ভাগ হচ্ছে, ইলেকট্রন সংখ্যা 5, এটা লগ করে দেবো, যেহেতু আমি এখানে 0.05 একবারেই লিখে দিয়েছি, তোমরা দুটো স্টেপেও করতে পারো, আমি একবারেই করে দিলাম। Mn2+ MnO4 মাইনাস আর H+ এর মাথায় 8, তাহলে এই সমীকরণটা দাঁড়ালো, যে এত বড় সমীকরণটা তার নার্স ইকুয়েশন দাঁড়ালো এইটা। তাহলে তোমাদের এরকম বিভিন্ন বিক্রিয়া দিয়ে তার নার্স ইকুয়েশন কিন্তু লিখতে বলতে পারে, একদম সহজ জিনিস। যদি 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উল্লেখ করা থাকে তাহলে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এইভাবে নির্ণয় করতে হবে। তাহলে আজকে শুধু এইটুকুই পড়ালাম, শুধুই নার্স ইকুয়েশন একদম ডিটেলসে পড়ালাম, যাতে তোমাদের কোনো অসুবিধে না হয়। ঠিক আছে, এবার নেক্সট টপিক পড়বো নেক্সট ভিডিওতে।